প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ, খুলনা। আজকের অনার্স তৃতীয় বর্ষ সাবজেক্ট জুওলজি, পোস্ট টাইটেল ইভলিউশন, প্যালিওন্টোলজি অ্যান্ড জিওগ্রাফি। আজকের টপিকস হচ্ছে এভিডেন্সেস অফ ইভলিউশন, অর্থাৎ বিবর্তনের সাক্ষ্য প্রমাণ আদি। প্রথমে আমরা বিবর্তন সম্বন্ধে একটু আলোচনা করি। প্রজাতি গঠনের যে কোনো ধারাবাহিক পরিবর্তনকে বিবর্তন বলা হয়। ডারউইন পরিবর্তন সহ উদ্ভাবন বলতে বিবর্তনকে বুঝিয়েছে। জৈব বিবর্তনের বিভিন্ন ধরনের সাক্ষ্য প্রমাণ রয়েছে। সে সাক্ষ্য প্রমাণগুলো হচ্ছে জীবভৌগোলিক সাক্ষ্য প্রমাণ বা বায়ো জিওগ্রাফিক্যাল এভিডেন্সেস, প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণ বা প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সেস, অঙ্গসংস্থানিক সাক্ষ্য প্রমাণ বা মরফোলজিক্যাল এভিডেন্সেস, ভ্রূণতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণ বা এমব্রায়োলজিক্যাল এভিডেন্সেস, শ্রেণীবিন্যাসগত সাক্ষ্য প্রমাণ বা ট্যাক্সোনমিক্যাল এভিডেন্সেস, তুলনামূলক শারীরবৃত্ত বা কম্পারেটিভ ফিজিওলজিক্যাল এভিডেন্সেস, জিনতাত্ত্বিক এভিডেন্সেস বা জিনতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণ। প্রথমে আমরা জীবভৌগোলিক সাক্ষ্য প্রমাণ নিয়ে আলোচনা করব। প্রাণী জগতের বিস্তারের ঘটনা থেকে জীবভৌগোলিক সাক্ষ্য প্রমাণের উদাহরণ পাওয়া যায়। জীবভৌগোলিক সাক্ষ্য প্রমাণ ব্যাখ্যা দানের ক্ষেত্রে আমরা লাংফিশের ভৌগোলিক বিস্তারকে ব্যাখ্যা করতে পারি। আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে প্যানজিয়া থাকা অবস্থায় লাংফিশের উৎপত্তি ঘটে। পরবর্তীতে প্যানজিয়া দুইটা অতিকায় মহাদেশে বিভক্ত হয়, যার নাম গন্ডোয়ানাল্যান্ড ও লরেশিয়া। পরবর্তীতে গন্ডোয়ানাল্যান্ড এবং লরেশিয়া বিভক্ত হয়ে বিভিন্ন ধরনের দেশ তৈরি করে। লাংফিশ প্যানজিয়া থাকাকালে উৎপত্তি লাভ করলেও পরবর্তীতে বিভাজনের সহিত তারা 3টি স্বতন্ত্র মহাদেশে বিস্তার লাভ করে। লেপিডোসাইরেন দক্ষিণ আমেরিকায়, প্রোটোপ্টেরাস গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকায় ও অস্ট্রেলিয়াতে নিউসাইটোডাস নামক একটা গণের বিস্তার ঘটে। তারপরে উট ও লামার ভৌগোলিক বিস্তারের ক্ষেত্রেও আমরা বিবর্তনের পক্ষে প্রমাণাদি পাই। উটের পূর্বপুরুষের উৎপত্তি ঘটে উত্তর আমেরিকায় প্যালিওস্টোসিন যুগে। পরবর্তীতে ওরা পানামা যুগ অতিক্রম করে দক্ষিণ আমেরিকায় যায় এবং সমুদ্রের উচ্চতা যখন কম ছিল তখন এশিয়া এবং উত্তর আমেরিকা পরস্পর যুক্ত ছিল। ওই সময় এই উটের গোষ্ঠী তারা ইউরেশিয়া ও আফ্রিকায় চলে আসে। পরবর্তীতে উত্তর আমেরিকায় থেকে ওরা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। ফসিল রেকর্ডের মাধ্যমে এ তথ্য পাওয়া যায়। তাছাড়া
অন্যান্য উদাহরণগুলো রয়েছে। আমরা দ্বিতীয় পর্যায়ে যে প্রত্নতাত্ত্বিক যে সাক্ষ্য প্রমাণ নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে উট, হাতি ও মানুষের প্রত্নতাত্ত্বিক ইতিহাস থেকে আমরা বিবর্তন সম্পর্কে সাক্ষ্য প্রমাণ পেতে পারি। বিশেষ করে উটের প্লেইস্টোসিন কালে আমাদের যে আধুনিক ঘোড়া তার পূর্বপুরুষের উৎপত্তি ঘটে। উত্তর আমেরিকার পাললিক শিলাস্তর থেকে উটের প্রত্নতাত্ত্বিক ইতিহাস জানা গেছে। উটের প্রত্নতাত্ত্বিক ইতিহাস থেকে জানা যায় যে এদের উৎপত্তি হয় হাইরাকোথেরিয়াম নামক একটা গণ থেকে, যা পরবর্তীতে মিলিয়ন বছর অতিক্রম করে 12টি গণ এবং শতাধিক প্রজাতির মাধ্যমে সর্বশেষে ইওসিনে ইকুয়াস গণের উৎপত্তি ঘটায়। ইকুয়াস ঘোড়ার পায়ের দৈর্ঘ্য, উচ্চতা ইত্যাদি বৃদ্ধি ঘটে। প্রথমে যে হাইরাকোথেরিয়াম ছিল 0.4 মিটার উচ্চতা বিশিষ্ট কুকুরের ন্যায় একটা প্রাণী। তাছাড়া কানেকটিং লিঙ্ক বা সংযোগকারী প্রাণী থেকেও বিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিশেষ করে আর্কিপটেক্স নামক যে একটা ফসিল পাওয়া গেছে, এ ফসিলে সরীসৃপ এবং পাখির উভয় শ্রেণীর বৈশিষ্ট্য পাওয়া যায়। তাছাড়া সাইমুরিয়া নামক একটি ফসিল থেকে উভচর সরীসৃপের বৈশিষ্ট্য পাওয়া যায়। সায়ানাগনাথাস নামক ফসিল থেকে সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য পাওয়া যায়। এই বৈশিষ্ট্যগুলো থেকে, এই ফসিলগুলো থেকে ধারণা করা হয়ে থাকে যে সরল জীব থেকে জটিল জীবের উদ্ভব ঘটেছে। উভচর থেকে সরীসৃপ থেকে পাখি বা সরীসৃপ থেকে স্তন্যপায়ীর উদ্ভব ঘটেছে, যা বিবর্তনের সপক্ষে সাক্ষ্য প্রমাণ বহন করে থাকে। এখন আমরা মরফোলজিক্যাল বা অঙ্গসংস্থানিক সাক্ষ্য প্রমাণ সম্বন্ধে আলোচনা করব। অঙ্গসংস্থানিক যে সাক্ষ্য প্রমাণ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা আসি সমসংস্থতা বা হোমোলজি কি। সমসংস্থতা বা হোমোলজি বলতে আমরা প্রথমেই আসি যে সমসংস্থ অর্গান কি, অঙ্গ কি। যেসব সমসংস্থ অঙ্গ বলতে বোঝায় যে সমস্ত নিকট সম্পর্কযুক্ত প্রাণী যারা বিভিন্ন পরিবেশে বসবাস করিলেও তাদের অভ্যন্তরীণ গঠনে মিল থাকে। অভ্যন্তরীণ গঠনে মিল সাদৃশ্যযুক্ত যে অঙ্গসমূহকে বলা হয় সমসংস্থ অঙ্গ। এই মিল থাকার কারণ হচ্ছে এরা একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত। যেমন কুকুরের অগ্রপথ, মানুষের হাত, তিমির অগ্রপথ, বাদুড়ের ডানা, কবুতরের ডানা। এদের কাজের বিভিন্নতার কারণে এদের বাহ্যিক গঠন ভিন্নতার হলেও এদের অভ্যন্তরীণ গঠনে মিল রয়েছে। কাজেই এরা একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত বলে ধারণা করা হয়। আবার এমন কিছু অঙ্গ রয়েছে যাদের বাহ্যিক গঠনে মিল আছে, কাজেও মিল আছে, কিন্তু অভ্যন্তরীণ গঠনে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে।
যে সমস্ত অঙ্গের কাজের মিল থাকে তাদেরকে সমবৃত্তি অঙ্গ বলে। এই বিষয়টি কি বলা হয়? সমবৃত্তিতা। সমবৃত্তিতা বা অ্যানালজি সম্পন্ন যে অঙ্গগুলির প্রাণীরা বিভিন্ন দূরবর্তী বা বংশগতি সম্পন্ন গোষ্ঠী হইতে এসেছে বিদায় এদের ভিতরে অভ্যন্তরীণ গঠনে মিল নাই, কাজের মিল আছে। যেমন এই উদাহরণগুলো আমরা পরবর্তী স্লাইডগুলো দেখব। যেমন প্রজাপতির ডানা, বাদুড়ের ডানা, টেরোসরদের ডানা, টেরোসর ফসিল সরীসৃপ, এরা সবাই ভিন্ন ভিন্ন গোষ্ঠী থেকে আগত হলেও এদের অঙ্গগুলোর কাজ একই রকমের। তাছাড়া প্রাণী জগতে আরও কিছু অঙ্গ আছে যাকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ। কোনো কোনো প্রাণীতে এই অঙ্গগুলো নিষ্ক্রিয়, কিন্তু তার নিকট সম্পর্কযুক্ত অন্য প্রাণীতে অঙ্গগুলো সক্রিয়। যেমন মানুষের ভেস্টিজিয়াল বা বার্বিফর্ম অ্যাপেন্ডিক্স, এটা রুমিনেন্ট প্রাণীতে সক্রিয়, মানুষই সক্রিয় না। তাছাড়া পাইথনের পশ্চাৎপদ আছে, পশ্চাৎপদের কঙ্কাল আছে, যা থেকে ধারণা করা হয় থাকে যে সাপের পূর্বপুরুষদের পা ছিল। তারপরে আমরা বরুণতাত্ত্বিক ইতিহাস বা এমব্রায়োলজিক্যাল ইতিহাস নিয়ে সাক্ষ্য প্রমাণ নিয়ে আলোচনা করব। সকল প্রাণীর উৎপত্তি হয় এককোষী জাইগোট থেকে। এই জাইগোট বিভাজনের মাধ্যমে প্রথমে মরুলা, তারপর বেলাস্টুলা, তারপর গ্যাস্ট্রুলায় পরিণত হয়। গ্যাস্ট্রুলা থেকে বরুণ তৈরি হয়। তাছাড়া বরুণের পরিস্ফুটনেও মিল রয়েছে। পরিস্ফুটন খেলে দেখা যায় যে কতিপয় উন্নত প্রাণীর বরুণীয় পরিস্ফুটনের সময় নিম্নতর প্রাণীর বরুণের অনেক দশার পুনরাবৃত্তি ঘটে, যাকে বলা হয় রিক্যাপিচুলেশন বা পুনরাবৃত্তিকরণ বলা হয়। একে বিজ্ঞানী বন বেয়ার পুনরাবৃত্তিকরণ মতবাদ নামে অভিহিত করেছেন। পরবর্তীকালে হেকেল বায়োটিক ল নামে বায়োজেনেটিক ল নামে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে কোন উন্নত প্রাণীর ভ্রূণ পরিস্ফুটনকালে উন্নত প্রাণীর অনেক দশা অতিক্রম করে থাকে, ভ্রূণের অনেক দশা অতিক্রম করে। এই ভ্রূণতাত্ত্বিক যে প্রমাণ, এরা এই পূর্বের প্রাণীগুলো অর্থাৎ তারপরে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিক্যাল এভিডেন্স সম্বন্ধে আমরা আলোচনা করব। পরস্পর সাদৃশ্যযুক্ত প্রাণী নিয়ে বা জীবগোষ্ঠী নিয়ে একটা প্রজাতি গঠিত হয়, যারা একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত। আধুনিক শ্রেণীবিন্যাসে ক্ষেত্রে বিবর্তনকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আবার সাদৃশ্যযুক্ত কতগুলো প্রজাতি নিয়ে গণ তৈরি হয়, সাদৃশ্যযুক্ত কতগুলো গণ নিয়ে ফ্যামিলি তৈরি হয়, গঠন করা হয়, কতগুলো সাদৃশ্যপূর্ণ কতগুলো ফ্যামিলি নিয়ে অর্ডার গঠন করা হয়। এভাবে পর্ব পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ শ্রেণীবিন্যাস বিদ্যা থেকে আমরা বিবর্তনের সবাইকে সাক্ষ্য প্রমাণ পেয়ে থাকি। এখন আমরা তুলনামূলক শারীরবিদ্যা সাক্ষ্য প্রমাণ থেকে আলোচনা করব। সকল প্রাণীর কোষের গঠন প্রায় একই রকমের,
এদের ক্রোমোজোমের গঠন একই। ক্রোমোজোমে ডিএনএ এবং আরএনএ ও হিস্টোন এবং নন হিস্টোন নামক প্রোটিন বিদ্যমান। তাছাড়া এনজাইমের ক্ষেত্রেও অনেকটা সাদৃশ্যতা রয়েছে। স্পঞ্জ থেকে শুরু করে স্তন্যপায়ী পর্যন্ত সকল প্রাণীতে ট্রিপসিন নামক প্রোটিন পরিপাককারী এনজাইম রয়েছে। প্রোটোজোন থেকে শুরু করে মানুষ পর্যন্ত স্টার্চ পরিপাককারী অ্যামাইলেজ এনজাইম এর উপস্থিতি বিদ্যমান। এ থেকে ধারণা করা হয়ে থাকে যে এই প্রাণীগুলোর মধ্যে মিল রয়েছে, বিবর্তনগত মিল রয়েছে। তাছাড়া প্রাণীদের দেহে বা স্তন্যপায়ীদের দেহে বিভিন্ন ধরনের হরমোন পাওয়া যায়, যেমন ইনসুলিন হরমোন। গরুর ইনসুলিন হরমোন থেকে মানুষের হরমোনজনিত ইনসুলিনের অভাবজনিত চিকিৎসা করা যায়। তাছাড়া থাইরয়েড গ্রন্থির ভূমিকাও অনুরূপ। মানুষের থাইরয়েড গ্রন্থি ব্যবহার করে ব্যাঙের রূপান্তরকে পরিবর্তন করা যায়। ব্যাঙের যে লার্ভা, এই যে লেজের রূপান্তরকে পরিবর্তন করা যায়। অর্থাৎ বিভিন্ন প্রাণীর যে এনজাইম ও হরমোনের মধ্যে সাদৃশ্য রয়েছে, বিধায় এই চিকিৎসা করা সম্ভব হয়েছে। এখন আমরা জিনতত্ত্ব থেকে বিবর্তনের পক্ষে কিছু প্রমাণ উপস্থাপন করব। বিভিন্ন নিকট সম্পর্কযুক্ত উপজাতি বা জাতের মধ্যে জিনগত মিল রয়েছে, যার ফলে নিকট সম্পর্কযুক্ত জাত বা উপপ্রজাতির মধ্যে সংকরণের মাধ্যমে উন্নত জাত তৈরি করা যায়। যেমন যে আজকের যে গৃহপালিত কুকুর পাওয়া যাচ্ছে, সেগুলো বন্য কুকুরের বিভিন্ন জাতের মধ্যে সংকরণের ফলে উদ্ভব হয়েছে। তারপরে আজকের যে শস্য, সেটা এক জাতীয় ঘাসের মধ্যে সংকরণের ফলে উৎপন্ন হয়েছে। আজকের যে বর্তমান উদ্ভূত তামাকের প্রজাতি নিকোটিনা ট্যামাকাম, এটা দুইটি বন্য জাতের সংকরণের মাধ্যমে উৎপত্তি হয়েছে, যেগুলো জিন জৈব বিবর্তনের পক্ষে সাক্ষ্য প্রমাণ বহন করে। এখন আমরা দেখব, আমরা ভৌগোলিক সাক্ষ্য প্রমাণের সম্বন্ধে আলোচনা করছি। তার এখানে লাংফিশের যে ভৌগোলিক বিস্তারের একটা স্লাইড আমরা দেখছি। অস্ট্রেলিয়ার অঞ্চলের নিউ সাউথ ওয়েলস, তারপরে পোর্টোটাস আফ্রিকা অঞ্চলের, দক্ষিণ আমেরিকা অঞ্চলে লেবডিশায়ারের, এই তিনটার বিস্তার এখানে দেখানো হয়েছে। পরবর্তীতে যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্যামরিডি গোত্রের ভৌগোলিক বিস্তারের স্লাইড। তা আগেই আমরা পূর্বেই আলোচনা করেছি যে তারা উত্তর আমেরিকায় এদের উৎপত্তি ঘটে, পরে তারা দক্ষিণ আমেরিকায় যায় ও ইউরেশিয়া ও আফ্রিকাতে বিস্তার লাভ করে। এই স্লাইডটিতে আমরা সমস্ত অঙ্গের একটা চিত্র দেখতে পেলাম। এখানে 4টি প্রাণীর অঙ্গের গঠন আছে। প্রথম হলো মানুষের হাত, তারপরে বিড়ালের থাবা, তিমির অগ্রপথ, বাদুড়ের ডানা। এই অঙ্গগুলো হচ্ছে সমসংস্থ অঙ্গ, কারণ এদের উৎপত্তি একই পূর্বশ থেকে হয়েছে, পরবর্তী কাজের ভিন্নতার জন্য বিভিন্ন অঙ্গের রূপান্তর করছে। এখন এই স্লাইডটিতে আমরা বিভিন্ন ধরনের সমবৃত্তি অঙ্গের চিত্র দেখতে পাচ্ছি। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রজাপতির ডানা, তারপরে টিরোসরদের গঠন, তারপরে আমরা দেখতে পাচ্ছি উইং অফ বার্ডস, পাখির ডানা, তারপরে হলো উইং অফ ব্যাট মানে বাদুড়ের ডানা। এই অঙ্গগুলোর কাজ একই ধরনের, মানে অর্থাৎ একই পরিবেশে বসবাস করে, এ কারণে এদের কাজও একই ধরনের, কিন্তু এদের অভ্যন্তরীণ গঠনের মিল নেই, কারণ এরা ভিন্ন ভিন্ন পূর্বপুরুষ থেকে উদ্ভূত। তারপরে এই স্লাইডটিতে আমরা যে নিষ্ক্রিয় অঙ্গের চিত্র দেখতে পাচ্ছি।
এই নিষ্ক্রিয় বিভিন্ন প্রাণীতে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি এটাই প্রমাণ করে যে তাদের পূর্বপুরুষে এই অঙ্গগুলো সক্রিয় ছিল। যেমন এখানে মানুষের স্তন, তারপরে পার্বিভাবে একটি অ্যাপেন্ডিক্স, পুষ্য কোষরেখা ইত্যাদি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি নিষ্ক্রিয় অঙ্গের আরেকটা উদাহরণ, এটা হচ্ছে পাইথনের পশ্চাৎপদ, যার অস্থি এখানে পশ্চাৎপদের অস্থির এখানে দেওয়া আছে। এখানে এই শিলাটিতে আমরা গোড়ার যে বিবর্তন দেখতে পাচ্ছি, সেই বিবর্তনের ইতিহাস এখান থেকে আমরা জানতে পারি। পরবর্তী পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে গোড়া আঙ্গুলের হ্রাস পড়ছে, আসলে হ্রাস পড়ছে 2টা আঙ্গুল ভেতরে। তারপরে এখানে ঘোড়ার চিত্র এখানে দেওয়া হয়েছে। প্রথমে ছিল হাইরাক্রিয়াম, একটা খিকশিয়ারের মতো, পরবর্তীতে একুয়াস ইউসিনি ইকুয়াস হয়েছে, এবং ইকুয়াস হওয়ার পরে এরা দক্ষিণ আমেরিকা, ইউরেশিয়া, আফ্রিকায় ছড়িয়ে পড়ে। তারপরে এই স্লাইডটিতে আমরা পূর্বে আলোচনা করছি, একটা হচ্ছে একটি আর্কিওপটেক্স লিথোগ্রাফিকা, যাকে বলা হয় কানেক্টিং লিঙ্ক। এটি সরীসৃপ ও পাখির মধ্যবর্তী প্রাণী, কেন উভয় শ্রেণীর বৈশিষ্ট্য বিদ্যমান, যা বিবর্তনের সম্পর্কে সাক্ষ্য প্রমাণ করে, যে ধারণা করা হয়ে থাকে যে সরীসৃপ থেকে পাখির উৎপত্তি ঘটেছে। তারপর এই স্লাইডটিতে আমরা দেখতে পাচ্ছি যে বরুণীয় সাক্ষ্য প্রমাণ, সকল প্রাণীর উৎপত্তি ঘটছে একটি মাত্র কোষ থেকে, যাকে বলা হয় ডাইজাইগোট। পরবর্তীতে বিভিন্ন প্রাণীর যে বিকাশ ঘটছে, মনে করি যে করডাটা পর্বের বিকাশ, প্রথম করডাটার বৈশিষ্ট্যগুলো থাকে পৃষ্ঠদেশ ফাঁপাসীন রজ্জু, গলবিলীয় ফুলকাসিত। প্রথমে একটা কোষ থেকে, জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, তারপরে কর্ডেটের বৈশিষ্ট্য বিকাশ লাভ করে, তারপরে শ্রেণীর বৈশিষ্ট্য বিকাশ লাভ করে, তারপরে অর্ডার, তারপর বর্গ, এভাবে আস্তে আস্তে বিভিন্ন প্রাণী প্রজাতির আত্মপ্রকাশ ঘটে। তাহলে আমরা আজকের প্রাণী যৌগ বিবর্তনের যে সাক্ষ্য প্রমাণ আমরা পেলাম বিভিন্ন উদাহরণের মাধ্যমে, এটাই সুস্পষ্ট হলো যে বিবর্তন ঘটতেছে, এবং সরল প্রাণী থেকে আধুনিক যে বৈচিত্র্যময় জীবের উৎপত্তি ঘটছে, সেটাও মোটামুটি বলা যেতে পারে। আশা করি এই যে ক্লাসটা আমি তোমাদের নিয়েছি, এই ক্লাস থেকে তোমরা যৌগ বিবর্তনের সাক্ষ্য প্রমাণ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, এবং ধারণা সহ এবং তোমাদের আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার সঙ্গে পরবর্তীতে শেয়ার করতে পারবে, ফেসবুক অ্যাকাউন্ট আসতে কমেন্ট করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।